সবাই। বিরোধী পক্ষের নেতা সে তো পার্টি অফিসে বসে নীরবতা পালন করছে, কিন্তু জাঙ্কুক অন্যদিকে অন্য ধাতুতে করা, সে নিজের ঘরে পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই ছেলে এমন দিনে পড়ে পড়ে ঘুমাচ্ছে কি করে? তোমার ছেলে তুমি বোঝো, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ হ্যাঁ, খারাপ কাজ করলেই তো আমার ছেলে, আর ভালো কিছু করলে সেটা তোমার হয়ে যায়, তাই না? কারণ খারাপ স্বভাবগুলো তোমার থেকে পেয়েছে গুনে গুনে, আর ভালোগুলো পেয়েছে আমার থেকে। ইয়ে ভাই ভাই, চেঁচাচ্ছিস কেন হাদারাম? আর এইভাবে দৌড়ে দৌড়ে ঘরে ঢুকছিস কেন? আস্তে ধীরে ঢোক। মন্ত্রী হয়েছে তোমার ছেলে আব্বু, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। এই না হলে আমার ছেলে। এই নি মিষ্টি মুখ কর, তোর জন্যই দাঁড়িয়েছিলাম এখানে। আইনের মুখটা চুপসে যায়। জিন তো জিনই। 28 বছর বয়সী সাদা পাঞ্জাবি পরিধানকারী সুদর্শন যুবক জাঙ্কুক এত কম বয়সে মন্ত্রী হয়ে রেকর্ড করে ফেলেছে। জনগণের সেবায় জাঙ্কুক সর্বদা প্রস্তুত। নিজের পছন্দের মার্সিডিজ গাড়ি নিয়ে আর সাথে আগে পিছে 10টা গার্ডের গাড়ি এগিয়ে যাচ্ছে পার্টি অফিসের দিকে। জাঙ্কুকের গাড়ি ড্রাইভ করছে ইয়োনো। ভাই কংগ্রেচুলেশনস। বেটা গম্ভীর, কোনো ইমোশন নেই। মনে মনে ঝাড়ি মারছিস? এক ধাক্কা মারলেও কেউ কিছু বলবে না, মারি এক ধাক্কা। থাক ভাই। পার্টি অফিসে হাজারো সংবর্ধনার পরে জাঙ্কুক নিজের সভাসদদের নিয়ে মিটিং শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক শুনশান এলাকায় এসে রাস্তা ধারে একটা ফুড স্টোরের সামনে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু তার উল্টো দিকে চায়ের দোকানে কিছু ছেলে ওই মেয়েটার দিকে বাজেভাবে ইশারা ইঙ্গিত করছে। সেই ছেলেগুলোর সামনে পর পর গাড়ি থামতে ছেলেগুলো পড়কে যায়। অন্য গাড়িগুলোর থেকে প্রথমে গার্ড বেরিয়ে আসে, তারপর ইয়োনো আর সাথে জাঙ্কুক নামে। আরে মন্ত্রী সাহেব, আপনি? কোনো দরকার মন্ত্রী সাহেব? দরকার তো অবশ্যই, তবে সেটা তোদের চোখ, মানে মেয়েদের খারাপ দৃষ্টি দিয়ে দেখা খুব শখ, তাই না তোদের? বিশেষ করুন আর কোনো মেয়ের দিকে তাকাবো না, এইবারের মতো ক্ষমা করে দিন স্যার। গার্ড, এদের নিয়ে যাও। গার্ড ইয়োনোর কথা মতো আদেশ পালন করে, কিন্তু জাঙ্কুক এবার এগিয়ে যায় সেই মেয়েটার কাছে। এই যে মিস, এখানে এত রাতে কি করছো এই রাস্তায়? এই সামনের দিকে তাকিয়ে বলতে যায় বর্তমান মন্ত্রীকে দেখে, সাথে সাথে মুখ রেজো করে নেয়। আসলে আমি সিএনজির জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু একটা পাচ্ছি না, তাই দাঁড়িয়ে আছি এখানে। এত রাতে এখানে সিএনজি আশা করাটা বোকামি, তাও আবার এমন শুনশান রাস্তায়। এখনো কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেন? আর এখানেই বা করছোটা কি এই রাস্তাতে? আসলে আমি ফুড স্টোরে কাজ করি, একটু বেশি দেরি হয়ে গেছে। মালিক আসলে খুব রাগী, আজ অন্য স্টাফরা আসেনি, তাই আমাকে দিয়ে খাটিয়েছে, কিন্তু নিজে পালিয়েছে সন্দেহতে, আর আমাকে সব কাজ করতে হয়েছে। এবার তে মুখ তুলে ছোট ছোট চোখে তাকায় জাঙ্কুকের দিকে। এবার জাঙ্কুক তেল মরির মুখখানা ভালো করে দেখে। জাঙ্কুক প্রায় কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়েছে সেই মুখের দিকে। তে আবারও মাথা নিচু করে ফেলে। তখন হুঁশ আসে জাঙ্কুকের। এসো আমার সাথে। মানে? আসতে বলেছি, এখানে মানের কি আছে? তে আর কোনো কথা না বলে জাঙ্কুকের পিছনে পিছনে যেতে থাকে। ইয়োনো জাঙ্কুকের পিছে একটা মেয়েকে দেখে অবাক হয়। যে ছেলে মেয়েতে অরুচি, সে মেয়ে নিয়ে আসছে। ভাই, উল্টো পাল্টা প্রশ্ন করবি না, বিপদে পড়েছে তাই এনেছি। ব্যাস, ইয়োনোর মনে আনন্দ ফুঁস হয়ে যায়। গাড়িতে বসে গাড়ি স্টার্ট দে, আর তুমিও বসো। এটা হয় না মন্ত্রী মশাই। আর একটাও কথা নয়, বসো যাও গাড়িতে। তে এবার উঠে বসে জাঙ্কুকের গাড়িতে। জাঙ্কুক তে দুজনে ব্যাক সিটে পাশাপাশি বসলেও তাদের মাঝে রয়েছে অনেকখানি দূরত্ব। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর জাঙ্কুক এবার মুখ খোলে। মিস, তোমার নাম কি? কিলতেই হং। তে তো মিস তে, তোমার বাড়ি কোথায়? সামনের মোড়ে নামিয়ে দিলেই হবে। বাড়ি কোথায়? সামনের মোড় থেকে বাঁদিকে দুটো বাড়ি পড়ে। ইয়োনো এবার তে বাড়ির সামনে গাড়ি দাঁড় করে। সেখান থেকে আবারও তে নেমে গেলে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায় জাঙ্কুকের বাড়ির দিকে। সব ডিটেলস আমার কালকের মধ্যেই চাই, আর ওই দোকানের মালিককে গোডাউনে নিয়ে আয়। ইয়োনো অবাক হলেও আর কোনো কথা বলেনি। অন্যদিকে তের বাড়িতে বলছে একখানা ঝড়। আসেন আসেন নবাবের দুলারি,
কোন নাগরের গাড়ি করে আসা হলো শুনি? দেখে তো বড় লোক বলে মনে হলো। আমি শিওর কোন টাকাওয়ালা ছেলের সাথে চক্কর আছে। তুই যাকেই পটিয়ে থাকিস সে পরে করবে আমার রূপে মিলিয়ে নিস। উনি কোন নাগর নয় মানে, আমার বাবার সাথে কারো চক্কর নেই। উনি মন্ত্রী জিয়ান জাংকুক। চুপ, টপ মারা জায়গা পাস না, সত্যি কথা বল, না হলে আজ খাবার জুটবে না। আমি সত্যি বলছি মামি, একে ঘরে বন্দি করে দিয়াই, কোনো খাবার আর পানি যেন না পায়। তুই ঘরে বসে কান্না করতে থাকে। কোথায় হারিয়ে গেলে আম্মু আব্বু? সেদিন অ্যাক্সিডেন্টের পর কোনো খবরই পেলাম না। কতই তো খোঁজ নিলাম। সিলেটের জাহাজে টাকা নেই আম্মু, না হলে সেখানেও যেতাম। তোমরা ফিরে এসো না আম্মু আব্বু। ভাইয়া, তোমার কি আমার কথা মনে পড়ে না? তোমার বোন ভালো নেই ভাইয়া। এবার কান্না করতে করতে মেঝেতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন। ভেতরে আয়। এই নিন ভাই, এতেই ভাবির সমস্ত ডিটেলস আছে। কারোর সামনে তোকে যেন ওকে ভাবি বলতে না দেখি। কেন ভাই? এখন মন্ত্রী হয়েছি, মানে চারিদিকে আরো শত্রু বেড়ে গিয়েছে। আমার দুর্বলতার খবর কেউ জানলে কি হবে বুঝতে পারছিস নিশ্চয়ই। জি ভাই। জাঙ্কুক এবারে এক এক করে তের ব্যাপারে সমস্ত ডিটেলস পড়ে। তের বাবা মার সম্পর্কে যা লেখা আছে সেটা কি সত্যি? ঠিক লিখেছিস তো? ঠিকভাবে খোঁজ খবর নিয়েছিস তো? জি ভাই, একদম সত্যি। প্রথমে তো আমিও অনেক অবাক হয়েছিলাম। ওর মামির এবার দিন শেষ। ওই দোকানের মালিককে এনেছিস? ভাই ঠিক আছে, মিটিং শেষ হওয়ার পরে আমি ওখানেই যাব, গোডাউনে। অন্ধকার শেষেতে একটা গোডাউনে ভাঙা কাঠের চেয়ারে একজনকে বেঁধে রাখা হয়েছে। হঠাৎই গোডাউনের দরজার ক্যাচ ক্যাচ শব্দ কানে আসতেই জ্যাকসন চেঁচিয়ে ওঠে। কে? এই কে আপনি? লোকে তো সবাই আমাকে মন্ত্রী সাহেব বলেই ডাকে। স্যার আপনি আপনি আমাকে প্লিজ এখান থেকে ছাড়ুন, কারণ যেন আমাকে এখানে ধরে রেখেছে। যে ধরে এনেছে তাকেই বলছিস ছেড়ে দিতে? আচ্ছা বেশ, ছেড়ে দেব। তার আগে কিন্তু আমাকে ওই ফুড স্টোরে কাজটা থেকে তোকে বের করতে হবে। ওকে কি কাজে রাখতে চাই? হুট করে এসে বলে কাজ দিতে, কাজ করলেও কেমন জানি একটা মেয়ে। জাঙ্কুক এবার জ্যাকসনের গালে বেশ শক্তপোক্ত থাবায় এক থাপ্পড় মারে। ইউ স্টার্ট! ওর সম্পর্কে একটা বাজে কথা বললে আমার পোষা কুকুরকে দিয়ে তোর মাংস খাওয়াবো। সরি স্যার, আমি জানতাম না। আপনি যা বলবেন তাই করব। ইয়নু? এই বলে ইয়নুর দিকে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দেয়। তারপর সেখান থেকে একাই বাড়ি চলে যায়। ইয়নু ওই জ্যাকসনকে প্রথমে বিশ্রীভাবে মারে, তারপর হসপিটালে ভর্তি করে দিয়ে আসে আর মুখ বন্ধ করার জন্য হুমকিও দিয়ে আসে। মেয়েটা বজাত মন্ত্রী জুতো মেরে আমার হসপিটাল দান করেছে। আজ 2 দিন পর তে আবার বাড়ি থেকে বের হয়েছে। 2 দিন ধরে একে তো তের জ্বর, তার উপর আবার কি যেন তাকে বিরক্ত করছে ফোনে মেসেজ দিয়ে। তার উপর মামির কথা শোনা তো প্রি। ওদিকে কাজটা যে কি হবে সেই ভেবেতে এখন যাচ্ছে ফুড স্টোরে। স্যার, আপনি কেন কাজ করছেন? দিন আমাকে দিন, আমি সব গুছিয়ে রাখছি। আরে তেজি, শোনো, তোমাকে আর এই কাজ করতে হবে না। আসলে আমি টাকা দিয়ে পেরে উঠছি না, বুঝোই তো, তেমন রোজগার নয় আমার। কিন্তু স্যার। কোনো কিন্তু না। প্লিজ তুমি আসতে পারো এখন। আর কোনো কথা না বলে সেখানে না দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় সেই দোকান থেকে। এদিকে জ্যাকসন তাকিয়ে আছে দোকানের ঠিক উল্টো দিকের গাড়ির দিকে, যেখানে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ইয়নো। বেশ কিছুক্ষণ পর। আরে কিনতে ইয়নো? জি ভাইয়া। এ কি, তুমি কান্না করছো কেন? কিছু না ভাইয়া, এমনি। এমনি এমনি কেউ কান্না করে না তে। এই মাত্র না আমাকে ভাইয়া বললে, তাহলে তো তুমি আমার বোন। তো এবার বলো আমার বোন, তুমি কান্না করছো কেন? এবার ইমোশনাল হয়ে কেঁদে ফেলে, তারপর ইয়নোকে জড়িয়ে ধরে। ইয়নো এবার ভরকে যায়। জানেন ভাইয়া, আমার না আপনার মতো বয়সের একটা ভাইয়া ছিল, কিন্তু কোথায় সে আমি জানি না। আদেও তার এই দুনিয়ায়। ইয়নো এবার তের মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। কান্না করো না তে। আজ আবার কাজটাও চলে গেল। মামি এবার কথা শুনলে কি হবে আমার এখন? আমি কি করে ভার্সিটিতে পড়বো? কেন পড়তে পারবে না? অবশ্যই পড়বে তুমি। কিন্তু কিভাবে ভাইয়া? সেটার ভাবার জন্য একজন আছে। শোনো,
আজ সন্ধ্যেতে খুব সুন্দর করে সেজে পা ড্রয়িং রুমে আসবে। আজ তোমার বিয়ে। এবার কয়েক পা পিছিয়ে যাই ইউনোর থেকে। মানেটা কি? মন্ত্রী সাহেবের মনের রানী সাহেবা তুমি। তার মানে ওই মেসেজ করার লোকটা? তোমার মন্ত্রী মশাই। কিন্তু আমি এটা বলতাম না। প্লিজ তুমিও বলো না যে তুমি এটা জেনে গিয়েছো। জাঙ্কুক ভাই আমি মেরে ফেলবে। আমি এই বিয়েটা করতে পারবো না, কিছুতেই না। তুমি চাইলেও এই বিয়েটা হবে, আর না চাইলেও আজ বিয়েটা হবে। তাহলে তার থেকে ভালো চুপ করে মেনে নাও। মন্ত্রী মশাই কত বড় ফ্যামিলি থেকে, আর তুমি তো এদিন নওতে। তাহলে তুমি এরকম ভাবে বলছো কেন যে তোমার ফ্যামিলি নেই? মানে মানে আমি তো আছি তোমার ভাই। তে আবার ইউনোকে জড়িয়ে ধরে। ইউনো এবার তের মাথায় আলতো করে আবারও হাত বুলিয়ে দেয়। তারপর তেকে বাড়ি পর্যন্ত দিয়ে আসে। এতদিনের সমস্ত কথা জিমিনকে জানাইতে জিমিন খুব অবাক হয়। জাঙ্কুক বিয়ে করতে যাবে এটা শুনে। ভালোই হয়েছে তুই বিয়ে করে নে। ওই পরিবার থেকে মুক্তি পাবি, যেখানে ওই পরিবার তোর কাছে কিছুই না, শুধু ওর ওই পাতানো মামারাই যা একটু ভালো। তোর মামিটা তো একেবারে। বুঝেছি, মাথা গরম করিস না জিমিন। এবার ফোন কেটে দেয়। আম্মু, আম্মু, কি হয়েছে নাকি? ছাগল বাচ্চার মতো মেমে করছিস কেন? আম্মু, ভাইয়া কোথায়? জিমি, কেন কি হয়েছে? ভাইয়া আজ বিয়ে করতে যাবে এটা বলেছে তোমাদের? আরে বাবারে, কই গো জাঙ্কুকের বাপ, কই গেলে? তাড়াতাড়ি আসো এদিকে। কি হয়েছেটা কি জিন? তোমার মেয়ের মাথায় কি হয়েছে কে জানে, এমন সকাল সকাল কি সব বলছে। তোমার নিরামিষ ছেলেটাকে বিয়ে করবে, তাও আবার আজ। আম্মু, রাতে এমন ভয়ঙ্কর স্বপ্ন কেন দেখলি রে মা? অন্য স্বপ্ন কি আর পেলি না? তুই তো চিনিস তোর ভাইকে। তো জিমি কার সাথে বিয়ে করছে এটা দেখেছিস? আমার প্রাণ প্রিয় বান্ধবী তেকে বিয়ে করবে বলেছে। হায় রে হায়, মেয়ে আমার সর্বনাশ তুই কেমনি করতে পারলি স্বপ্নে? আম্মু, ভাইয়া সত্যি বিয়ে করবে বলেছে। আরে তুমি দেখো তোমার মেয়েকে, আমি আর কিচ্ছু জানি না। জিন তো এবার মহান একা কান্না জুড়েছে। ঠিক এমন সময় জাঙ্কুক বাড়িতে প্রবেশ করে। এ কি আম্মু, তুমি কাঁদছো কেন? দেখ জাঙ্কুক, দেখ তোর বোন কি বলছে। কি বলেছিস তুই? তুই নাকি বিয়ে করবি, এই সব নাকি জিমিন স্বপ্নে দেখেছে, তাও আবার ফুলের মতো নিষ্পাপ একটা মেয়ে পেয়েকে। আরে জিমিন, এমন কেউ দেখে? ওরে তোর ভাইকে নিয়ে যে আমার মাঝে মাঝে সন্দেহ হয়। হ্যাঁ জাঙ্কুক, তোকে তো আমি ছেলেই জন্ম দিয়েছিলাম। তুই এবার চেঞ্জ করে নিস নি তো? এখন আবার এইসব খুব চলছে। আম্মু, কি সব শুরু করেছো নাকি? ইউনো আর জিমিন এতক্ষণ হাসি চাপলেও এবার আর হাসি চেপে রাখতে পারেনি। দুজনেই তো হেসে গড়াগড়ি খাচ্ছে। থাপ্পিয়ে গাল লাল করে দেবো দুটোর। ওদের কি দোষ জাঙ্কুক? আম্মু, জিমি যা বলছে সব সত্যি। আমি তেকে বিয়ে করবো, সেটাও আবার আজ। এই দূর হ এখান থেকে, দূর হ। কেন কেন? বিয়ে করলেই ভালো কথা, কিন্তু সেটা আমাকে বা তোর আব্বুকে জানানোর প্রয়োজন বোধ করলি না? কালকেই ডিসিশন নিয়েছি, বলতাম আজকেই, কিন্তু তার আগেই। ওয়েট, জিমিন তুই কি করে জানলি? কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর সেই আমাকে বলেছে। কি? তুই জানলো কি করে? এরপরে হঠাৎ একটা কথা মাথায় আসতে ইউনোর দিকে তাকায় জাঙ্কুক। হ্যাঁ ভাইয়া, এই তো আমাকে একটু আগে ফোন করে বললো। জাঙ্কুক এবার বাঁকা হাসি দিয়ে তারপর বলে, সুগা আসছে আর কিছুক্ষণের মধ্যেই। ইউনো, রুমে আয়। ব্যাস, আমি শেষ। জি ভাই। তেকে জড়িয়ে ধরার খুব শখ তোর, তাই না? না না ভাই, আমি কোথায় ধরলাম? তেই তো আমাকে ধরলো। ও ধরলো আর তুই ধরতে দিলি? তে আমার বোনের মতো খুব কান্না করছিল তে। ঠিক আছে, আর যেন এমন ভুল না হয়। একটু পরেই সুগা আসবে, আর সাথে তার পরিবার। কি করতে হবে নিশ্চয় আর তোকে আলাদা করে বলতে হবে না। না না, সুগার তার পরিবার বেশ কিছুক্ষণ আগেই এসে পড়েছে জাঙ্কুকদের বাসায়। কংগ্রাচুলেশনস মন্ত্রী মশাই। জাঙ্কুক এবার সুগারকে জড়িয়ে ধরে। কি রে জাঙ্কুক, অবশেষে বিয়েটা করছিস? কাকে করছিস বললি না তো? এখনই নামটা বলে সারপ্রাইজ নষ্ট করবো না, তার থেকে ভালো গিয়েই না হয় দেখাবো। তোকে এত খুশি দেখে বিশ্বাস করা আমিও অনেক খুশি। তোর মতো ভালো জামাই যার কপালে আছে সে সত্যি ভাগ্যবতী। বল, তাকে পেয়ে আমি ধন্য।
ওহো বাবা, কি ভালোবাসা। যা, একটু রেস্ট নে। সুগা এবার ওপরে নিজের রুমের দিকে চলে যায়। এর আগেও সে একবার এসেছে জাঙ্কুকদের বাড়িতে। অন্যদিকে জিসু আর জেহব আছে জিন আর আলিম সাহেবের রুমে। কি আর বলি আপা, অনেক খুশি আমি আজ। যদি আমার মেয়েটা কাঁদেন না আপা, সব ঠিক হয়ে যাবে, ফিরে পাবেন আবার ওকে। কতই তো থানা পুলিশ করলাম, কিছুই তো হলো না। ছেলেটা সেদিন অ্যাক্সিডেন্টের পর যে কি হলো জানি না, কোথায় যে চলে গেল তাও জানি না। আচ্ছা, আপনি না হয় আপনার মেয়ের ছবিটা জাঙ্কুককে বা ইয়োনোকে দিয়ে দেবেন, যদি তারা কোনো সাহায্য করতে পারে। এই ঢাকা শহরে খোঁজ নিচ্ছেন না কেন? আমি জাঙ্কুকে বলবো। না না, জাঙ্কুক বাবাকে আর ব্যস্ত করতে হবে না। আর 4 বছর ধরে তো কম খুঁজলাম না, তবে এটা সত্যি ঢাকা শহরে খোঁজা হয়নি, এত দূর সিলেট থেকে। তাই আর ওই একাই বা কি করে ঢাকা শহরে আসবে, সেটার কোনো সম্ভাবনা নেই। চিন্তা করিয়েন না আপা, সব একদিন ঠিক হয়ে যাবে। জিসু আর জিহোপের চোখ দিয়ে নীরবে জল পড়ছে। এদিকে সুগা চোখ করছে একজনকে, অন্য মনস্ক হয়ে নিজের রুমে যাচ্ছিল সুগা। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠ শুনে থমকে যায়। হ্যালো বেবি। হ্যাঁ গো, আমি সময় মতো চলে যাব, তুমি শুধু সময় মতো রেডি থেকো। আই লাভ ইউ বাবু, রাখছি কলিজা। এই বলে কল কেটে দেয় জিমিন। সুগা সমস্ত কিছু শুনে আর রাগ কন্ট্রোল করতে না পেরে জিমিনের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। হঠাৎ দরজা লাগানোর শব্দে জিমিন পিছন ফিরে তাকায়। সুগা ভাই আপনি? সুগা এবার জিমিনের মুখে ভাই শব্দটা শুনে আরো খেপে যায়। জিমিনকে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, এই মেয়ে, তোর কোন কালের ভাইয়া লাগে আমি? হ্যাঁ লাগছে তো, ছাড়ুন। লাগার জন্যই তো ধরেছি। কার সাথে কথা বলছিলি তুই? এই চুপেছিস কেন বল। আমার এক ফ্রেন্ডের সাথে। আচ্ছা, এমন কোন ফ্রেন্ড যাকে জান কলিজা বাবু বলে ডাকা যায়? আপনাকে কেন বলবো, আপনি বের হন, না হলে আমি কিন্তু চেলাবো। ব্যাস, আর বলতে পারো না। তার আগেই সুগা নিজের অষ্ট দিয়ে জেমিনের কোমল গোলাপি অষ্ট চেপে ধরেছে। জেমিন হাজারো ছাড়ানোর চেষ্টা করলেও পারেনি সুগার শক্তির সাথে। বেশ অনেকক্ষণ পর সুগা জেমিনকে ছেড়ে দেয়। তুই শুধু আমার, মনে থাকবে, অন্য কোনো ছেলের সাথে কথা বলে এখানে মেরে পুঁতে ফেলবো। এই বলে হান করে সুগা নিজের রুমের দিকে চলে যায়। পেটটা ধরা পেলে ইস কি সর্বনাশ কেন করে দিল আমার, বলে গেছে তোকে ভালোবাসতে। সবাই এসে পৌঁছেছে তেদের বাড়িতে। লিজা আর রোজ এত পরিমাণ গার্ড দেখে আমাকে চরম সীমানাতে আছে। তার সাথে আবার বর্তমান মন্ত্রী, তার আবার পরিবারও এসেছে তাদের মতো বাড়িতে। অন্যদিকে তে নিজের রুমে ইয়োনোর কথা মতো সাজছে। লিজা আর রোজ তো খুশিতে গদগদ। আসেন আসেন মন্ত্রী মশাই। আরে রোজ দাঁড়িয়ে আছিস কেন, যা ওনাদের ভিতরে নিয়ে গিয়ে বসো। জি জি আম্মু। জাঙ্কুকের ফ্যামিলি আর সুগার ফ্যামিলি ভেতরে গিয়ে বসে। কি রে রোজ, পোলাগুলোকে দেখ, মন্ত্রীটাও যেমন সুন্দর তেমনি সুন্দর তার পাশের দুইটাও। হ্যাঁ আম্মু, ঠিক বলছো। আপনারা আমাদের মতো বাড়িতে বিয়ে করতে এসেছি। রোজ এবার লজ্জা পায়, কিন্তু এত তাড়াতাড়ি তো। কোনো ব্যাপার না, আমাদের বাড়িতে মেয়ের কোনো অসুবিধা হবে না, ও একদম আমার মেয়ের মতোই থাকবে। আচ্ছা আপনারা বসুন, আমি একটু জলখাবারের ব্যবস্থা করি। রোজ তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, কত বড় ফ্যামিলি থেকে তোর জন্য দেখতে এসেছিস, বুঝতে পারছিস? জাঙ্কুকে বা জিমিনকে ইশারা করতে জিমিন তার রুমে চলে যায়। আয় হায় কি সুন্দর লাগছে আমার বাবিকে, মাশাআল্লাহ। এবার লজ্জা পেয়ে যায়। চল নিচে যাই এবার। এই সম্মতি জানে, আজ তার আম্মু আব্বু আর ভাইয়ের কথা খুব মনে পড়ছে। বিয়ে হলে না হয় মন্ত্রী মশাইকে একবার বলবে খোঁজ করার জন্য সিলেটে। এই মাথা নিচু করে সাদা রঙের লেহেঙ্গা পরে আর মাথায় ওড়না টেনে তারপর নামতে শুরু করে। জিমিন দেখে জাঙ্কুকে পাশে বসায়। বড়দের সালাম করে এসেতে এবার উঠে গিয়ে আরিম আর জিনকে সালাম করে। ইয়োনোর দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে তাকেও সালাম জানায়। যতই হোক পেয়ে থেকে তো বড়, কিন্তু মাথা ঘুরে যায় পাশে বসে থাকা সুগাকে দেখে। একভাবে থমকে দাঁড়িয়ে যায়। তের চোখ দিয়ে জল পড়ছে, কথা বলার কোনো ভাষা নেই, সে কাঁদে দেখছে। এর মধ্যে লিজা আসে, সাথে রোজও রেডি হয়ে আসে। হায় রে হায়, এই চিমনি তুই এখানে কি করছিস? জি দেখেছিস বাড়িতে ছেড়ে এসছে, উনি তো জিভ লাভ করছে তাই না? আর তুই এমন করে সেজেছিস কেন? ওনারা তো
ব্যাস, আর একটাও কথা নয়। জাঙ্কুকের এমন ধমক শুনে লিজা তো চুপ করে যায়। তে এবার অস্ফুট কণ্ঠে বলে ওঠে, সাথে সাথে মাথার ঘোমটাও সরিয়ে ফেলে। হাইয়া! এবার সুগা, যিশু, জেরব তিনজনই অবাক হয়ে তাকায় সামনে দাঁড়ানো তের দিকে। যিশু এবার থেকে দেখে কেঁদে ফেলেছে। আম্মু, আমার আম্মু, আম্মু! এই বলেতে যিশুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। বোন, তোকে কতই না খুঁজেছি আমরা। কেমন আছিস মা? হ্যাঁ মা, কেমন আছিস? ইস, কি অবস্থা হয়েছে তোর? তে এবার যিশুকে শক্ত করে জড়িয়ে ধরে আরো জোরে কেঁদে ফেলে। এবার বাইরে থেকে আসে কায়। এ কি আপনারা? আরে মন্ত্রী মশাই, আপনি? লিজা এবার আবার তেতে ওঠে। আরে আপনারা এই মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা করছেন কেন? কার আপনারা? এই মেয়েটার সাথে এত আদিক্ষেতা আপনারা করবেন না। এই মেয়েটা একটুও ভালো নয়, চরিত্রে দোষ আছে। এই মেয়েটার সাথে সুগা বলে ফেটে পড়ে। জাঙ্কুকও হাত মুষ্টি বদ্ধ করে নেয়। আর একটা কথা বললে আল্লাহ কসম সবাইকে পুলিশের সেবা পাওয়াবো। আজ আপনাদের জন্য আমার বোনের এই অবস্থা, একটাকেও ছাড়বো না আমি। আম্মু, তুই সিলেট থেকে এই ঢাকা শহরে? তিনবার কাঁদতে কাঁদতে বলে ওঠে, সেদিন অ্যাক্সিডেন্টের পর কি হয়েছে জানি না, তবে আমি যে ওই কাইমামকে ওনাকেই দেখি হসপিটালে। তখন অলরেডি 2 দিন পেরিয়ে গিয়েছে। আমার অবস্থা তেমন ভালো ছিল না। তার উপর তোমাদের দেখতে না পেয়ে উত্তেজনায় আরো একদিন অজ্ঞান ছিলাম। 1 সপ্তাহ পর মামা আমাকে এই বাড়িতে নিয়ে আসে। অনেক খোঁজ চালান তিনি, কিন্তু কোনো খোঁজ খবর পাননি তোমাদের। সিলেট যাওয়ার জন্য মামুকে বলেছিলাম, কিন্তু মামুর অফিসে নাকি খুব চাপ, তাই তিনি যেতে পারেনি। কি করব আমি? আর আমাকেও জানেনি একা। আমার কাছে যে কোনো টাকা পয়সা ছিল না, কি করে যেতাম আমি? এইভাবে 4 বছর কেটে যায়। তবে মামু খুব ভালো, বেস্ট ইউনিভার্সিটিতে আমাকে ভর্তি করেছেন জানো। যিশু কৃতজ্ঞতার জন্য মুখ খুলতে যাবে তার আগে জাঙ্কু কষ্ট হাসিতে ফেটে পড়ে। কতটা বোকা তুমি তে। মানে? উনি আমাদের অফিসে কাজ করেন, এর আগেও পুলিশের তদন্তে ফেসেছেন, কিন্তু এখন তার টার্গেট তুমি ছিলে। কি? এসব কি বলছেন আপনি? হ্যাঁ, হাসপাতালে উনি জানতে পারেন তুমি কাদের সন্তান। মিনিয়ঙ্গির মতো এত বড় বিজনেসম্যান, সেই সুবাদে সুগাকে 1-2 বার তিনি দেখেছেন। তবে একবার তোমাকে তোমার ভাইয়ের সাথে দেখে ফেলেছিলেন একটা শপিং মলে। তারপর থেকে ওনার ভাগ্য খুলে যায় তোমাদের অ্যাক্সিডেন্টের পর। উনিও সেই সময় বিজনেস পারপাসে সিলেটেই ছিলেন, সেখান থেকেই তোমাকে পাই। কিন্তু তীর সাথে তো আমরাও ছিলাম, তাহলে আমাদের পেল না কেন? এইটা কি করে হয়? আমরাও তো ওখানেই ছিলাম। সেটা তো উনিই বলতে পারবেন। বলুন তো এবার। আপনিও এমনিতেও পুলিশে আপনাকে দেবই, কোনো প্রমাণ ছাড়া আপনি কিভাবে এইসব বলতে পারেন আমার ব্যাপারে? আচ্ছা, তাই নাকি? আপনার মনে হয় আমি মন্ত্রী এমনি এমনি হয়ে গিয়েছি? বলবেন নাকি অন্য পন্থা নিতে হবে? ইউনো এবার উঠে গিয়ে কাইকে জোরে শুয়ে কয়েকটা থাপ্পড় লাগায়। তারপর জাঙ্কুকে পায়ের কাছে এনে ফেলে। বলছি সব বলছি। সেদিন অ্যাক্সিডেন্টের পর আমি দেখে আগেই দেখতে পাই, তখনই ভেবে ফেলি ঠিক আমাকে কি করতে হবে। দেখে আমার সাথে নিয়ে আসি, এটা বলে যে ওর মামু, আর সবার থেকে বয়সে ছোট, তাই আঘাত সামলাতে পারবে না। তাই আমি আমার পার্সোনাল গাড়ি করে ওকে হসপিটালে নিয়ে আসি। আর আমার সাথে থাকা দোস্তকে বলি বাকি 3 জনকে যেন অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়। যেহেতু জায়গাটা পাহাড়ি আর নির্জন, তাই তখনও কেউ এসে পৌঁছায়নি, না লোকাল না পুলিশ। তাই আমি ইচ্ছে করে দেখে দূরের হসপিটালে নিয়ে আসি, কারণ আমার বন্ধু যে কাছের হসপিটালে ভর্তি করবে এটা আমার জানা ছিল। এইবার ভেবেই ফেলেছিলাম আমাকে কি করতে হবে। কয়েক মাস থেকে রেখে টাকা নিয়ে ওদের কাছে ফেরত দিয়ে দেবো বা গুম করে দেবো। কিন্তু এরপরে ভাবলাম মেয়ে নিয়ঙ্গির বোন, সাথে যে পরিমাণ ভালোবাসে তাতে কিছু বছর রাখলে সে তার কোম্পানিও দিতে রাজি হয়ে যাবে দেখে পাওয়ার বদলে। আর রইল বাকি তদন্তের কথা, সেটা আমি কোনোদিনই করিনি। ওনাদের সব থেকে বড় বোকামি হলো ওনারা সিলেট ছাড়া আর কোথাও খোঁজ না করেনি। আমি তো আমার সেই দোস্তকে কবেই ওপরে পাঠিয়ে দিয়েছি। যেদিন ওনাদের ভর্তি করে ঠিক তখনই জ্ঞান ফেরার আগে আমি ওকে ওপরে পাঠিয়ে দিই, না হলে যে সে আপনাদের বলে দিত। এই বলেই কাই হাসতে শুরু করে। হুট করে তে এসে কায়ের
কে এক থাপ্পড় লাগায়। কেউ আশা করেনি এমনটা হবে। ও সবুজ জানো ছোট লোক, তোকে আমি বিশ্বাস করেছিলাম। মামি আর রোজ যখন যখন আমায় মারতো, তখন তোর অফিস থেকে ফেরার পর যে আমি স্নেহ পেতাম, তাতে আমি সবকিছু ভুলে যেতাম। আমি কি জানতাম নাকি তোর সবকিছু ছল ছিল ওইটা? ইয়োনো, ওনাকে নিয়ে যেতে বল। এবার বলে স্কাইকে নিয়ে যাই। প্লিজ ওনাকে ছেড়ে দিন, প্লিজ। কোনো প্রশ্নই ওঠে না। আর রইল বাকি আপনাদের কথা, সেটা ডিসিশন না হয় তের পরিবার নিক। কে কি মত দেবে আমি জানি না, তবে ওনারা যেমনই হোক না কেন আমার মেয়েকে তো আর রাস্তায় থাকতে দেননি। মানছি উনি হয়তো সহ্য করতে পারতেন না তেকে, কিন্তু তাও তো বের করে দেননি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এর বদলে কি চান বলুন? লিসা জানো এবার সোনার চাঁদ হাতে পেল। আপনার ছেলে যদি আমার... ইম্পসিবল, কোনো দিন না। আমি জিমিনকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। কিন্তু আমি তো... চুপ, তোমাকে কোনো কথা বলতে বলেছি? সুগা, তোরও বিয়েটা কিন্তু হয়নি জাঙ্কুক, দেবো আটকে। না না, থাক বাবা। ইয়োনো, কাজকে ভেতরে নিয়ে আয়। তাহলে ইউনো বাবার সাথে... মাফ করিয়েন, আমি বিবাহিত। কেন? চাইলে করতে পারিস, আমরা জেনিকে কিচ্ছু বলবো না। থাক ভাই, একটাকে নিয়েই আমার হালাত খারাপ হয়ে গেছে, আর দরকার নাই। সবাই হিসেবে লিজা আর রোজ তো একেবারে মুখ লটকে বসে আছে। অবশেষে দিয়ে জাঙ্কুকের বিয়েটা হয়ে যায়। আম্মু, তোমরা কবে সিলেট যাবে? আমিও যাব। যাবে মানেটা কি? কেন? এতদিন আমি আম্মু আব্বু ছাড়া ছিলাম, তাই আমি আম্মু আব্বুর কাছেই থাকবো। তাহলে আমি কার কাছে থাকবো? জাঙ্কুকের হঠাৎ এমন প্রশ্নে তে লজ্জায় পড়ে যায়। বড়রা রয়েছে, কেমন ঠোঁটকাটা কথা বলছো তুমি জাঙ্কুক? আব্বু, তোমার বউকে বোঝাও। তুমি আম্মুকে ছাড়া থাকতে পারবে বলো? তাহলে আমি কি করে থাকবো? তুমি যদি থাকতে পারো বলো, তাহলে আমিও থাকবো, প্রমিস। আরে এইসবের মধ্যে আমাকে আলাদা রাখার কি মানে? আমি কেন আলাদা থাকবো তোমার আম্মুর থেকে? তোমার আব্বুকে ছাড়া আমি কি করে থাকবো? তাহলে আমি বা আমার বউকে ছাড়া কি করে থাকবো? আপনি প্লিজ একটু চুপ করুন। ভাইয়া ওনাকে নিয়ে যাও এখান থেকে। একদম না, আজ আমার বাসর। চলো বাড়ি, বাসর করবো। তের মনে হচ্ছে কেউ মাটি ফাঁক করে দিক আর তে মাটিতে ঢুকে যাবে। সবাই লিজা আর রোজের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে, আর জাঙ্কুক এটাও বলে আসে যে তাইকে দুদিন পরে ছেড়ে দেওয়া হবে। পাশের ঘর। এই নাওতে বিয়ের পর বউয়ের জন্য প্রথম উপহার। আপনি আমাকে বেস্ট উপহার দিয়েছেন। আমার আম্মু আব্বু আর ভাইয়াকে ফিরিয়ে দিয়ে এইসব না দিলেও চলতো, কিন্তু তার আগে বলুন তো আপনি আমার ভাইয়াকে চেনেন কি করে? মন্ত্রী হওয়ার আগে আমি একজন বিজনেসম্যান, এখন সেটা সুবিনা আর ইয়োনু দেখে। সেই সূত্রে অনেক বছর ধরেই সুগাকে আমি চিনি, তার সাথে আমার পরিচয়। তোমার ডিটেলস বের করতে গিয়ে তোমার ফ্যামিলির নাম দেখি অবাক হই। ভাবলাম তার আগে তোমাকে উপহারটা দিয়ে নি, তারপর না হয় বিয়ে হবে। ধন্যবাদ মন্ত্রী মশাই। এইসব শুকনো ধন্যবাদের আমার দরকার নেই। তাহলে ফটাফট আমাকে কয়েকটা চুমু দাও তো বউ। কি? সে কি, তুমি বয়রা নাকি? ওসব আমি পারবো না। চিতে, তোমাকে আমি চুমু দিতে বলেছিলাম, আর তুমি কি না কিসব পড়ার কথা ভাবছো? ইস, এটা লজ্জা করে। তেজক বড় বড় করে তাকায়। আমি আপনাকে চুমু দিতে পারবো না। মন্ত্রীর কথাও কেউ অমান্য করে, সেটা আজ দেখলাম। ঠিক আছে, তুমি পারবে না তো কি হয়েছে, আমি তো পারবো। তীর প্রত্যুত্তরে কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক থেকে কিস করতে শুরু করে, তাই কিছুক্ষণ পরে দেখে ছাড়ে জাঙ্কুক। একদিনে ফুল মুভি দেখালে তুমি নিতে পারবে না, ওটা না হয় অন্য কোনো দিন দেখাবো যেদিন তুমি চাইবে। আজ সবে চলো, কাল অনেক বড় মিটিং আছে। পরের দিন জাঙ্কুক মিটিং রুমে বসে আছে, প্রায় মিটিং হয়েই এসছে। এখন কিছু বিষয় নিয়ে ডিসকাশন করছে সভাসদরা, কিন্তু জাঙ্কুকের মন লাগছে না। তার লাগছে মহা বিরক্ত, কারণ সে তার বউকে পাক্কা 4 ঘন্টা দেখেনি। এখন সে তার বউকে চায়, চাই মানে চাই। জাঙ্কুক এবার সবার মাঝেই বোমা ফেলে। মিটিং তো শেষ, আমি ভিটামিন চুমুর অভাব ফিল করছি, এখনই বউয়ের কাছে যেতে হবে আমায়। ইউনো মাথা নিচু করে মুখ চেপে হাসছে। স্যার, আপনি বিয়ে করেছেন? কখন, কোথায়, কিভাবে? জাঙ্কুক মিনিয়ের দিকে রোগ উচকে তাকায়। বিয়ে বাসর সব করেছি, বিয়ে কিভাবে করে এটা বলে দিতে হবে। কোথায়? সেটা মেয়ের বাড়িতে।
আর কখন? সেটা কাল সন্ধ্যেতে। আর কিছু? মিঙ্গি এবার লজ্জায় মাথা তুলতে পারছে না। মিঙ্গি ভাবছে মন্ত্রী মশাই আমার টোটকাটা স্বভাবে হলো কি করে। তে, কোথায় তুমি? তে, চেল্লাচ্ছিস কেন? তে কোথায়? সিলেটে গেছে, এতক্ষণে পৌঁছেও গেছে। দেখ কিছুক্ষণের মধ্যে ফোনও দেবে। আর তুই বেরোনোর পরে দিয়ে ও বেরিয়েছে। সুগা নাকি ইম্পর্টেন্ট মিটিং ছিল, তাই সে যাবে বলতেই দিয়েছে আর যে হোক ও চলে যাবে বলে। ঠিক তখনই দেখি কান্নাকাটি, তাকেও নাকি নিয়ে যেতে হবে। আব্বু আম্মুর আদরের মেয়ে, তাই তারা আর না করেনি, নিয়ে গেছে তাদের সাথে। জাঙ্গু নিজের রুমে চলেছে। আজ এত শান্ত স্বভাবের ছেলেটাও কিছুতেই রাগ কন্ট্রোল করতে পারছে না। রুমে এক প্রকার ভাঙচুর শুরু করে দেয়, কিন্তু বাইরের শব্দ যাওয়ার জো নেই। রুম যে সাউন্ড প্রুফ। তে, আমাকে না বলে তুমি গেলে কি করে? আমি ছাড়বো না তোমায়। কালকে এত করে বারণ করার পরেও তোমায় যেতে হলো। জাঙ্গু এবার কল লাগাই ইয়োনোকে। হ্যালো ইয়োনো। জি ভাই বলেন। 30 মিনিটের মধ্যে আমি যাচ্ছি এয়ারপোর্টে। প্রাইভেট জেট নামানোর ব্যবস্থা করো। জি ভাই। আই উইল কামিং বেবি। উপ সরি বউ। প্রায় 1.5 ঘন্টা পরে জাঙ্গু সিলেটে পৌঁছায়। তারপর যাই সুগার বাড়িতে। টিমা দেখতো কে এসছে। কে দরজা খুলে অবাক। এতক্ষণ শান্তিতে থাকবে বলে কতই না আনন্দ পাচ্ছিল, কিন্তু তার শান্তি হারাম করতে এসেছে জাঙ্গু। আপনি এখানে? বউকে চুমু খাবো বলে আমি মিটিং শেষ করে দিয়ে বাড়িতে এলাম। এসে দেখি বউ নেই, তাই চুমু খেতে এলাম। কিন্তু সেটা তো আমার ভাবনা ছিল বাড়িতে। 1.5 ঘন্টা ফ্লাইটে এত জার্নি করে ক্লান্ত হয়ে পড়েছি। এবার আমি ফুল মুভি দেখাতে হবে তোমায়। আরে জাঙ্গু। জাঙ্গুকে এবার জিসুর দিকে তাকিয়ে সালাম জানায়। টিমা, জাঙ্গুকে নিয়ে উপরের রুমে যা। আর ইয়োনো বাবা, আসো তুমি গেস্ট রুমে চলো, তোমায় আমি রুম দেখিয়ে দিচ্ছি। যাতে জাঙ্গুকে নিয়ে যা। আর তুমি বাবা ফ্রেশ হয়ে তারপর নিচে এসো, খাবার দেবো। আমার পেট ভর্তি আছে আম্মু, আপনাকে এত ব্যাকুল হতে হবে না। আপনি বরং ইয়োনোর খাবার ব্যবস্থা করুন, আমি উপরে গিয়ে ফ্রেশ হই। চলোতে রুম দেখিয়ে দেবে, চলো। আসুন। তুই যেই রুমে ঢুকেছে অমনি জাঙ্গু দিকে দেওয়ালের সাথে চেপে ধরে। তারপর আরেক হাত দিয়ে দরজা লাগিয়ে তের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস কণ্ঠে বলে, এত বড় ভুল করলে কি করে তুমি তে? আমার আম্মু আমার ভাইয়া, আমি আসতেই পারি। অবশ্যই, কিন্তু সেটা আমাকে জানিয়ে আসা উচিত ছিল। তার উপরন্তু আমি কাল বারণ করেছিলাম তোমায়। আপনি বারণ করলে আমি শুনতে হবে নাকি? আচ্ছা, তবে এখন আমি যা করব তুমিও বারণ করতে পারবে না। মানে? জান, চুপ থাও। এই বলেই জাঙ্গু হালকার উপর দিয়ে ভারী রোম্যান্স করতে শুরু করে দেয়।